হ্যালো স্টুডেন্ট, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকের ক্লাসটা হচ্ছে বিশেষ করে রেলের স্টুডেন্ট। আমি রেল বলছি, তার কারণ হচ্ছে রেলের অনেকগুলো এক্সাম হয়। এএলপি স্টুডেন্ট, টেকনিশিয়ান স্টুডেন্ট, গ্রুপ ডি স্টুডেন্ট, তারপরে এনটিপিসি, গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট যারা যারা রয়েছে সবাই এই ক্লাসটা দেখবে এবং মাস্ট রেকমেন্ডেশন করব। এখান থেকে প্রশ্ন কিন্তু আসবেই আসবে। কোয়েশ্চেন্সগুলো যেগুলো রয়েছে, প্রশ্নগুলো রয়েছে হচ্ছে গত বছর, বিগত বছরে যে আন্ডার গ্র্যাজুয়েট এক্সাম হয়েছে না 2025-এ এনটিপিসির, সেই প্রশ্ন এগুলো। এক একটা প্রশ্ন হচ্ছে আগুন আগুন প্রশ্ন এসেছিল, তো আগুন আগুন কোয়েশ্চেন্স আমরা করব। আর এক একটা প্রশ্ন থেকে শুধু প্রশ্নের উত্তর করব না, ইনফরমেশন কিভাবে বের করতে লাগে দেখো। ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, তারপরে নিজেকে জিজ্ঞাসা করবে কতটা শিখলাম। তুমি ভাই রেলের যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, ক্লাসটা তোমার জন্য। অনেক স্টুডেন্টরা বলছিল স্যার জিডির নতুন ব্যাচ চাই, তো জিডির নতুন ব্যাচ চলে এসছে 2026 এবং 27-এর যে সেশন, এই সেশনের জন্য তোমাদের সম্পূর্ণ নতুন একটা ব্যাচ জিডির জন্য ডেডিকেটেড। তো জিডির ব্যাচ একদম শুরু হবে খুব তাড়াতাড়ি, তাড়াতাড়ি এনরোল করো। কি কি পাবো, এই যে যেমন 0 to Pro এর সময় তোমাদের বলেছিলাম 6.0-তে যে কি কি থাকছে, সেম সেম জিনিস, প্রত্যেকটা জিনিস থাকছে। যেমন কি কি, যেমন হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ভাই 2 বছরের ভ্যালিডিটি থাকছে। তারপরে লাইভ ক্লাস করতে পারছো, লাইভ মিস হয়ে গেলে তুমি তোমার হচ্ছে রেকর্ডেড ক্লাস করতে পারছো, পিডিএফ পাচ্ছ, সাথে মক টেস্ট থাকছে একটার সময়। এবং হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, এখানে নজর দেবে যে একদম বেসিক থেকে অ্যাডভান্স। তার মানে ভাই তোমার বেসিকে যদি কোনো রকমের কোনো ঘাটতি থাকে, সেই ঘাটতি পূরণ করে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়া হবে সম্পূর্ণ আমাদের দ্বারা। আমাদের যে অভিজ্ঞ টিচাররা রয়েছে তারা প্রত্যেককে তোমার প্রত্যেকটা সাবজেক্ট খুব যত্ন সহকারে পড়ানো হবে। তাই দেরি করে লাভ নেই, নাম্বারটা দেখতে পাচ্ছ, এই যে এই নাম্বারটাতে একবার ডায়াল করো। যদি তোমার কোনো আরও প্রশ্ন থাকে তাহলে এই নাম্বারেই কল করবে, কল করে তুমি জিজ্ঞাসা করো এবং তাড়াতাড়ি ব্যাচে ভর্তি হও। দেখা হচ্ছে তোমার সাথে কোর্সে। চলো দেখি কি বলছে। বলছে ওজোন ক্ষয়কারী পদার্থ নিঃসরণ নিয়ন্ত্রণের জন্য মানে কোয়েশ্চেনটা বলছে কি, আমি বলে বুঝিয়ে দিচ্ছি। প্রশ্নটা বলছে যে আন্তর্জাতিক স্তরে একটা মিটিং হয়েছিল, বা হচ্ছে তোমার কি বলবে, টাকা তোমার হচ্ছে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তিটার উদ্দেশ্য হচ্ছে যে ওজোন গহ্বর দেখা দিয়েছে, তার জন্য হচ্ছে কি দায়ী, কে দায়ী, দায়ী হচ্ছে তোমার যত তোমার এই ধরনের ওজোন ক্ষয়কারী যে সমস্ত গ্যাসগুলো রয়েছে, সিএফসি গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এগুলো। ঠিক আছে, তো এর জন্য হয়েছে মন্ট্রিল প্রোটোকল। চলো ভালো করে গল্পের ছলে সুন্দর বিষয়টা বুঝে নেই। সময়টা ছিল 1985, সময়টা ছিল 1985 সাল। কি হয়েছে, পৃথিবীর মেরু অঞ্চলে, এই যে উত্তর মেরু, দক্ষিণ মেরু, এই অঞ্চলে ওজোন গহ্বর দেখা দিয়েছে। কেন, তার কারণ হচ্ছে পৃথিবীর এই অঞ্চলে ওজোন লেয়ার খুব পাতলা। ওজোন লেয়ার পাতলা হওয়ার কারণে এই অঞ্চলে সিএফসি মানে ক্লোরোফ্লুরোকার্বন, কার্বন ডাই অক্সাইড গ্যাস, মানে ইন্ডাস্ট্রি থেকে যে সমস্ত ক্ষতিকারক গ্যাসগুলো রয়েছে তারা এই জায়গাটাতে ছিদ্র করে দিয়েছে। আর এইটা আবিষ্কার হয়তো 1985 সালে। এইবার সায়েন্টিস্টদের মাথায় হাত পড়ে গেছে, সবাই বলছে আরে ডাক ডাক, সবাইকে ডাক, সবাই যারা হচ্ছে তোমার হচ্ছে বড় বড় দেশগুলো রয়েছে, যারা ইন্ডাস্ট্রিয়াল দেশগুলো রয়েছে, প্রচুর ইন্ডাস্ট্রি রয়েছে, যারা প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড, প্রচুর পরিমাণে সিএফসি এগুলো হচ্ছে রিলিজ করছে, তাদের সবাইকে ডাকো। সবাই গেছে, জাপান গেছে, কানাডা গেছে, ইউএস গেছে, ফ্রান্স, ইটালি, রাশিয়া, সবাই গেছে এখানে উপস্থিত হচ্ছে। ভারত উপস্থিত ছিল এই জায়গাটাতে। উপস্থিত হয়ে জায়গাটাতে তোমার কোথায় উপস্থিত হচ্ছে, কানাডাতে উপস্থিত হয়েছে। কানাডা কোথায় না, কানাডা। কানাডার কোন জায়গায়, মন্ট্রিল বলে একটা জায়গা ছিল, সেই জায়গাটাতে। কত সাল ছিল সেটা, সেটা ছিল 16ই সেপ্টেম্বর। সালটা ভালো করে মনে রাখবে, 16ই সেপ্টেম্বর 1987 সাল। আর এই দিনটাতেই কানাডার মন্ট্রিল শহরে বসে স্বাক্ষরিত হয়েছে চুক্তি একটা, যেটাকে বলা হচ্ছে মন্ট্রিল চুক্তি। কি উদ্দেশ্যে, যে ওজোন ক্ষয়কারী যে সমস্ত গ্যাসগুলো রয়েছে তার নিঃসরণ কমাতে হবে, না হলে হচ্ছে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা চলো তারপরে আর কি জানবো। পরীক্ষা জিজ্ঞাসা করবে এটা স্বাক্ষরিত হয়েছিল 1987 সালে, এটা কার্যকরী কত সালে হয়েছিল। একদম পরিষ্কার পরিষ্কার ভাষায় মনে রাখবে, এটা কার্যকরিত হয়েছিল পরের বছর 1 জানুয়ারিতে কার্যকরী হয়েছিল। 1900 মানে পরের বছর না, সরি 2 বছর পরে, 1989। তাহলে 1989-এ জানুয়ারি মাসের 1 তারিখে এটা কার্যকরী হয়েছিল। এটা হচ্ছে স্বাক্ষরিত হয়েছে, এটা কার্যকরী হয়েছে। ঠিক আছে, মনে থাকবে, বলবে হ্যাঁ মনে থাকবে। তোমাদের একটা এইচডব্লিউ দিলাম এই রিলেটেড, সেটা হচ্ছে যে তোমরা বলবে এই যে ওজোন লেয়ার,
এই যে ওজোন লেয়ার আছে না, ওজোন গহ্বর মানে ওজোন লেয়ার যেটা ওজোন স্তর, এই ওজোন স্তরটা পৃথিবীর কোন স্তরে, বায়ুমণ্ডলের কোন স্তরে দেখা যায়, এইটা অবশ্যই কমেন্ট করে করবে, আর এখানে এইচডব্লিউ লিখে তারপরে কমেন্ট করবে, নাহলে আমি বুঝতে পারবো না, ঠিক আছে। আর একটা তোমাদের প্রশ্ন বলি যেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 16ই সেপ্টেম্বর। এই 16ই সেপ্টেম্বরে যেহেতু তোমার ওজোন নিয়ে তোমার হচ্ছে এই সমস্ত সাইন টাইন হচ্ছে মন্ট্রিল প্রোটোকল, তাই এই 16ই সেপ্টেম্বরটাকে আমরা প্রত্যেক বছর ওজোন দিবস হিসেবে পালন করি, ওজোন ডে হিসাবে পালন করি 16ই সেপ্টেম্বর, তার কারণ মন্ট্রিল প্রোটোকল স্বাক্ষরিত হয়েছিল সেই কারণে, ঠিক আছে, বেশ ভালো কথা। এরপরে দেখো কি বলবো, এরপরে বলবো হচ্ছে দেখো কিয়োটো প্রোটোকল, নাম শুনেছো কি শোনো নাই? অবশ্যই শুনেছো। কিয়োটো প্রোটোকল থেকেও পরীক্ষায় জিজ্ঞাসা করবে। কিয়োটো হচ্ছে তোমার জাপানে অবস্থান করছে, এটা একটা জাপানের শহর হচ্ছে তোমার কিয়োটো প্রোটোকল, ঠিক আছে। এই কিয়োটো প্রোটোকলটা বলছে জাপানে বসে স্বাক্ষরিত হয়েছিল, এটা স্বাক্ষরিত হয়েছিল 1997 সালে, এবং এটা হচ্ছে তোমার কার্যকরী হয়েছিল 2005 সালে। এটা কি জিনিস বলছে, এটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং নিয়ে, এটা এটা হচ্ছে তোমার গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিং, গ্লোবাল ওয়ার্মিং এর জন্য যে সমস্ত তোমার গ্যাসগুলো দায়ী তার নিঃসরণ কমানোর জন্য গ্লোবাল ওয়ার্মিং রিলেটেড হচ্ছে তোমার কিয়োটো প্রোটোকল জাপানে হয়েছিল স্বাক্ষরিত, এবং হচ্ছে তোমার ওজোন রিলেটেড স্বাক্ষরিত হয়েছিল মন্ট্রিল প্রোটোকল কানাডাতে বসে। এতগুলো ইনফরমেশন দিলাম একটা কোশ্চেন থেকে, পরের প্রশ্ন যাবো কোশ্চেন নাম্বার 2-তে। চলো কোয়েশ্চেন নাম্বার 2 বলছে কি, বলছে স্ট্যাটিক জিকের কোয়েশ্চেন, কমনওয়েলথ গেমসের স্বর্ণ পদক জয়ী প্রথম ভারতীয়। দেখো জিজ্ঞাসা করেছে স্বর্ণ পদক জয়ী প্রথম ভারতীয়, কিন্তু অলিম্পিক বলেনি, বলেছে হচ্ছে কি, বলেছে কমনওয়েলথের। তাহলে তোমাকে খুব ভালো করে জানতে হবে মিলখা সিং যিনি হচ্ছেন একজন স্প্রিন্টার, যিনি হচ্ছেন একজন স্প্রিন্টার 2000 কত সাল না 1958 সালে তোমার কমনওয়েলথে প্রথম গোল্ড নিয়ে এসেছিলেন ভারতীয় হিসাবে, ঠিক আছে। কোথায় হয়েছিল এটা? ইংল্যান্ডের ওয়েলসে হয়েছিল, ইংল্যান্ডের ওয়েলসে হয়েছিল এটা, ঠিক আছে, ইংল্যান্ডের ওয়েলসে হয়েছিল। তাহলে ভাই এই যে মিলখা সিং তিনি কমনওয়েলথে প্রথম গোল্ড মেডেল দিয়ে এসেছেন। আরো কিছু ইনফরমেশন দিচ্ছে, চলো এটা স্ক্রিনশট মেরে রাখবে। কি বলছে, প্রথম যদি পদক বলে তাহলে বলবে রশিদ আনোয়ার 1984 সালে হচ্ছে তোমার ব্রোঞ্জ মেডেল জিতেছিল, এটাই হচ্ছে ভারতীয় কমনওয়েলথের ইতিহাসে প্রথম ব্যক্তি যিনি ভারতের কমনওয়েলথ জিতে নিয়ে এসছে, ঠিক আছে। কমনওয়েলথের মেডেল কি মেডেল? ব্রোঞ্জ মেডেল। প্রথম সোনা জিতেছিল ব্যক্তি মিলখা সিং 1958 সালে সোনা জিতেছিল, এইটাই বারবারে পরীক্ষায় দেয়, ঠিক আছে। প্রথম মহিলা যদি জিজ্ঞাসা করে তাহলে বলবে অমি ঘিয়া এবং হচ্ছে কানওয়াল সিং, তিনি 78 সালে দুজনে মিলে ব্রোঞ্জ মেডেল জিতে নিয়ে এসেছিল। তারপরে যদি বলে প্রথম মহিলা সোনাজয়ী ব্যক্তির নাম কি, মহিলার নাম কি, তার নাম হচ্ছে রূপা, দেখো নাম রূপা কিন্তু জিতেছে সোনা, রূপা উন্নিকৃষ্ণান, রূপা উন্নিকৃষ্ণান, মনে রাখবে রূপা উন্নিকৃষ্ণান 1998 সালে সোনা জিতেছে। আর এই সবাই হচ্ছে কমনওয়েলথ গেমে, কমনওয়েলথ কমনওয়েলথ গেমসে জিতেছে। কমনওয়েলথ গেম প্রথম শুরু হয়েছিল 1930 সালে। কোথায় শুরু হয়েছিল স্যার? সেই কানাডাতে শুরু হয়েছিল 1930 সালে। কানাডার কোন শহরে? হ্যামিল্টনে, হ্যামিল্টন, মনে মনে বলো, হ্যামিল্টন শহরে কানাডার, সেখানে 1930 সালে প্রথম কমনওয়েলথ শুরু করেছিল। কমনওয়েলথ কারা খেলে? কমনওয়েলথ গেম কারা খেলে? সাথে সাথে তোমাদের উত্তর আসবে স্যার কমনওয়েলথ খেলে হচ্ছে যারা একটা সময় ব্রিটেনের পার্ট ছিল, ব্রিটেনের একটা সময় যারা হচ্ছে তোমার ব্রিটেনের অংশ ছিল বা ব্রিটেনের অধীনে ছিল, তাদেরকে নিয়ে একটা গ্রুপ তৈরি করা হয়েছিল, মোটামুটি 56খানা দেশ রয়েছে, তাদেরকে নিয়ে তোমার কমনওয়েলথ গেম খেলে, ঠিক আছে। কমনওয়েলথ এখন হচ্ছে 53টা দেশে পার্টিসিপেট করে। ওকে, 2026 সাল কমনওয়েলথের বছর, এই বছর কমনওয়েলথ হতে চলেছে কোথায় না গ্লাসগোতে। কোথায় হবে? 2026 কমনওয়েলথ হবে কোথায় হবে? গ্লাসগোতে হবে। কোথায় হবে? গ্লাসগো। একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, গ্লাসগো কোথায়? স্কটল্যান্ডে, স্কটল্যান্ডের গ্লাসগোতে হবে। ইংল্যান্ডের পাশে একটা আইল্যান্ড রয়েছে, স্কটল্যান্ড ইংল্যান্ডের মধ্যেই পড়ে, ব্রিটেনের মধ্যেই পড়ে, ঠিক আছে। স্কটল্যান্ডের গ্লাসগোতে হবে 2026 সালে, ঠিক আছে। আচ্ছা, আর ভারত প্রথম পার্টিসিপেট করেছিল, অংশগ্রহণ করেছিল এই বছরটাতে, যেই বছর অংশগ্রহণ করেছিল সেই বছরই ভারত প্রথম কমনওয়েলথের ইয়ে নিয়ে এসেছিল, মেডেল নিয়ে এসেছিল, ঠিক আছে। এতগুলো ইনফরমেশন দিলাম জাস্ট একটা কোয়েশ্চেন থেকে। চলো পরের, বলছে নিচের মধ্যে কে অলিম্পিকের স্বর্ণপদক, এবার অলিম্পিকে বলেছে। অলিম্পিকেরটা সবাই জানি, আমরা প্রত্যেকেই জানি, অলিম্পিকেরটা ছোট্টবেলা থেকে পড়ে আসছি। অভিনব বিন্দ্রা তিনি পেয়েছেন।
তিনি পেয়েছেন কত সালে? 2008 সালে। এবার তোমার মাথায় প্রশ্ন জাগবে, স্যার কি বলছেন, কি কেডি যাদব তো হবে? একদম কেডি যাদব হবে। 1952 সালে কেডি যাদব হয়েছেন, কিন্তু এখানে দেখো স্বর্ণ পদকের কথা বলেছে। সুতরাং যেহেতু গোল্ড মেডেলের কথা বলেছে, তাই হচ্ছে অভিনব বিন্দ্রা 2008 সালে হবে। 2008 সালে বেজিংয়ে পেয়েছেন, বেজিং 2008 সাল। এবং হচ্ছে প্রথম ব্যক্তি যিনি গোল্ড মেডেল পেয়েছেন, এবং কিসে পেয়েছেন? ইনি পেয়েছেন শুটিংয়ে। ইনি পেয়েছেন শুটিং। এই একই জিনিস আমি অনেকবার পড়েছি, তোমার বহুবার পড়েছি। সেকেন্ড ব্যক্তি নীরজ চোপড়া পেয়েছেন 2020 সালে। 21 সালে হয়েছিল গেমটা, 2020 গেমটা 21-এ হয়েছিল জাপান টোকিওতে, ঠিক আছে। দ্বিতীয় ব্যক্তি, এই ইন্ডিভিজুয়ালি দুজনই পেয়েছেন, ঠিক আছে। আর যদি ভারতের হকি দল বলা হয়, দল হিসাবে ভারতে গোল্ড এসছে, হকি দল নিয়ে এসছে মোট 6টা গোল্ড এসছে, 6টা নয় 8টা, আটখানা গোল্ড এসছে, টোটাল 8টা গোল্ড এসছে হকি দল নিয়ে এসছে। আর কেডি যাদব ব্রোঞ্জ এনেছিল, কেডি যাদব ব্রোঞ্জ, কি এনেছিল? ব্রোঞ্জ এনেছিল, ঠিক আছে। কেডি যাদব ব্রোঞ্জ এনেছিল 1952 সালে হেলসিঙ্কিতে। প্রথম ভারতীয় ব্যক্তি ব্যক্তিগতভাবে তোমার ব্রোঞ্জ মেডেল নিয়ে আসে, ঠিক আছে। আর যদি বলে গোল্ড, তাহলে হচ্ছে তোমার অভিনব বিন্দ্রা হবে। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত ভারতীয় ইংরেজি লেখকদের মধ্যে কে কাল্পনিক শহর মালগুডি সৃষ্টি করে? মালগুডি শহর কার কল্পনায়? মালগুডি শহর হচ্ছে, সবাই জানি আমরা, মালগুডি শহর হচ্ছে আর কে নারায়ণের কল্পনাতে এসছে মালগুডি শহর, ঠিক আছে। ঠিক আছে, চলো তারপরে নেক্সট কোয়েশ্চেন, গোদান। গোদান, এই কোয়েশ্চেনটা এসছে হচ্ছে তোমার আন্ডার গ্র্যাজুয়েট 2025 সালে, একদম ইজি বাচ্চাদের প্রশ্ন। বলছে গোদান উপন্যাসটি রচনা করেছিলেন যা আধুনিক হিন্দি সাহিত্যের একটি ধ্রুপদী সৃষ্ট, ইত্যাদি ইত্যাদি আগডুম বাগডুম কথাবার্তা রয়েছে। গোদান কার লেখা এটা বলতে হবে তোমাকে। গোদান হচ্ছে মুন্সি প্রেমচাঁদের লেখা। মুন্সি প্রেমচাঁদ যদি হিন্দি সাহিত্যের একজন বিখ্যাত লেখক, তার লেখা হচ্ছে গোদান। গোদান ছাড়াও আরো কিছু রয়েছে, যেমন মনে রাখবে তুমি রঙ্গভূমি, রঙ্গভূমি, রঙ্গভূমি এটাও হচ্ছে তোমার মুন্সি প্রেমচাঁদের লেখা। রংভূমির পরে কর্মভূমি, মনে রাখো পরপর করে, কর্মভূমি, কর্মভূমি এটাও হচ্ছে মুন্সি প্রেমচাঁদই লিখেছেন। তারপরে লিখেছেন, কর্মভূমি হয়ে গেল, তারপরে বলবো গোদান। গোবান মনে রাখো, গোবান, গোবান। দেন আরেকটা মনে রাখতে পারো হচ্ছে বড়ে ঘর কি বিটিয়া, এটা ছোট গল্প, বড়ে ঘর কি, বড়ে ঘর কি বিটিয়া, বিটিয়া। আর একটা মনে রাখতে পারো, আর একটা মনে রাখবো ঈদগাহ, খুব আসে, খুব আসে ঈদগাহ। এই বইগুলো হচ্ছে তোমার প্রত্যেকটা প্রেমচন্দ মানে মুন্সি প্রেমচন্দের লেখা বই, ঠিক আছে। চলো পরবর্তীতে যাব, 5 থেকে 6 নম্বর প্রশ্ন। বলছে মহারাষ্ট্রের অজন্তার যে গুহা রয়েছে, সেখানে যে গুহাটি তোমার কখনোই সম্পূর্ণ হয়নি, সেটি সহ মোট কতটি গুহা কাঠামো এখানে পাওয়া যায়? এখানে টোটাল 13টা গুহা কাঠামো পাওয়া যায়, 13টি, ঠিক আছে। অজন্তা কোথায় অবস্থান করছে? মহারাষ্ট্রে অবস্থান করছে। অজন্তাতে এক ধরনের চিত্র পাওয়া যায়, সেই চিত্রটা কি চিত্র? সেই অজন্তার তোমার দেওয়ালের মধ্যে যে চিত্র পাওয়া যায়, সবসময় মনে রাখবে দেওয়ালের মধ্যে যে বড় বড় চিত্রগুলো আঁকা হয় সেগুলোকে বলা হয় মুরাল চিত্র। এটাও হচ্ছে একটা মুরাল চিত্র, ঠিক আছে। আচ্ছা, অজন্তার দেওয়ালের মধ্যে যে চিত্র পাওয়া যায় সেগুলো হচ্ছে বৌদ্ধ ধর্ম সম্বলিত, সম্বলিত বৌদ্ধ ধর্ম, জাতক, জাতক সম্বলিত হচ্ছে তোমার চিত্র হচ্ছে অজন্তা। নেক্সট কোয়েশ্চেন 7, বলছে ওয়ারলি পেন্টিং, আর একটা চিত্রকলা থেকে প্রশ্ন। তার মানে ভাই চিত্রকলা থেকে প্রশ্ন আসছে। চিত্রকলা থেকে যদি প্রশ্ন আসে জানতে হবে আমাকে। আমি এই চ্যানেলে, ইয়োর স্টাডি চ্যানেলে চিত্রকলা সম্পর্কিত যা যা প্রশ্ন রেলওয়ে অলরেডি জিজ্ঞাসা করেছে, থিওরি, থিওরি প্লাস এমসিকিউ করিয়ে রেখেছে, দেখে নেবে, ঠিক আছে, এখানেই রয়েছে। তো চলো এই কোয়েশ্চেনটা করলি। ওরলি পেন্টিং মহারাষ্ট্রে খুব বিখ্যাত, ওরলি পেন্টিং, ঠিক আছে। ওরলি পেন্টিং মহারাষ্ট্রে খুব বিখ্যাত। ওরলি পেন্টিং এর একটা আলাদা ইউনিক ফিচার রয়েছে, ঠিক আছে। সেটা হচ্ছে কি বলতো, এখানে না জ্যামিতিক, জ্যামিতিক স্টাইলে তোমার হচ্ছে পেন্টিং বানানো হয়। যেমন হচ্ছে ত্রিভুজ দেখতে পারবে, তারপরে তোমার এরকম হচ্ছে সার্কেল দেখতে পারবে, এইভাবে করে তোমার হচ্ছে তোমার পেন্টিং গুলো করা হয়। আলাদাই রকমের একটা স্টাইল রয়েছে আর কি, জ্যামিতিক স্টাইল রয়েছে। আর এটাকে প্রচুর পরিমাণে পপুলার করেছিল হচ্ছে এই ব্যক্তি, অপশন নাম্বার জিহ্বা সোমা মাসে, জিহ্বা সোমা মাসে, ঠিক আছে। তো জিহ্বা সোমা মাসে এই যে কোয়েশ্চেন্স গুলোর এনটিপিসি গ্রুপ ডি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, সরি গ্রুপ ডি বলছে, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের প্রশ্ন 2025। পরবর্তী প্রশ্ন ইতিহাস থেকে, ফরাজি আন্দোলন 19 শতকে হয়েছিল, কোথায় হয়েছিল? সবাই জানি আমরা, ফরাজি বিপ্লব হয়েছিল 1877 সালে বাংলাতে, বেঙ্গলে। তৎকালীন বাংলা অবিভক্ত বাংলার ফরিদপুর নামক একটা জায়গা রয়েছে।
ফরিদপুর, কি নাম বললাম? ফরিদপুর। তো তৎকালীন বাংলার ফরিদপুরে হয়েছিল। ফরিদপুর এখন বর্তমানে হচ্ছে বাংলাদেশে পড়ে। 1877 সাল নাগাদ হয়েছিল। এইটা আন্দোলনটা হয়েছিল হচ্ছে তোমার ইংরেজ যে সমস্ত জমিদার ছিল, ইংরেজদের যেই জমিদার বা নীলকর, তাদের বিরুদ্ধে আন্দোলন ছিল। এবং আরেকটা কারণে হচ্ছে এই আন্দোলন হয়েছিল, এই আন্দোলনে বলছে যে মুসলিম ধর্মের মধ্যে যে সমস্ত কুসংস্কারাচ্ছন্ন যে সমস্ত ইয়েগুলো ঢুকে গেছে, সেগুলোকে ক্লিন করা, পরিষ্কার করা, পরিচ্ছন্ন করা। ফর্জ, ফর্জ মানে কর্তব্য, সেই কর্তব্য করো, সেই ফর্জ বা কর্তব্য, ফর্জ থেকেই এসছে ফরাজি। এখানে দুজন নেতার নাম মনে রাখবে। প্রথমে আন্দোলনটা শুরু করেছিল, প্রথমে যে আন্দোলনটা শুরু করেছিল তার নাম হাজি শরীয়ত উল্লাহ। শরীয়ত উল্লাহ, তিনি আন্দোলন শুরু করেছিলেন। তার মৃত্যুর পরে তার পুত্র নাম হচ্ছে দুদু মিয়া। দুদু মিয়া, এরা দুজনে মিলে এই আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যায়। বাংলায় হয়েছিল এটা, ঠিক আছে, ফরাজি আন্দোলন। পরবর্তী প্রশ্ন যাব। বলছে বিহারের বোধগয়াতে গেছো নিশ্চয়ই, যদি না যাও আমি বলছি বোধগয়াতে বিহারে অবস্থান করছে, যেখানে গয়া থেকে কয়েক কিলোমিটার ডিস্টেন্সে পড়ে, ঠিক আছে। তো বোধগয়াতে কত বছর বয়সে বোধি বা নির্বাণ লাভ করেছিলেন গৌতম বুদ্ধ? গৌতম বুদ্ধ নির্মাণ লাভ করেছে, প্রথম নাম হচ্ছে সিদ্ধার্থ, সিদ্ধার্থ থেকে গৌতম বুদ্ধ। বুদ্ধ নাম কখন হলো? যখন তিনি বোধি লাভ করলেন, তারপরে বৌদ্ধ হয়েছে। তার তখন বয়স কত ছিল? তার তখন বয়স মাত্র 35 বছর বয়স ছিলেন। 35 বছর বয়সে তিনি গৌতম মানে তোমার গৌতমী থেকে কি বলে সিদ্ধার্থ থেকে বুদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। এখানে তিনি প্রায় তোমার হচ্ছে এই জায়গাটাতে নিরঞ্জনা নদী বলে একটা নদী রয়েছে, নিরঞ্জনা, এখন ফল্গু নদী বলে, নিরঞ্জনা নদী। এই নিরঞ্জনা নদীর তীরে বসেছিলেন। 49 দিন টানা তিনি হচ্ছেন এখানে ধ্যান করেছিলেন। এবং গাছটার নাম হচ্ছে অশ্বত্থ গাছ। আর এই যে অশ্বত্থ গাছ এটাকে এখন বোধি বৃক্ষ বলা হয়, জানো, এইটাকে বলা হয় বোধি বৃক্ষ। এবার খুব ভালো করে মনে রাখবে, স্ট্যাটিক জায়গা থেকে ফেস্টিভ্যাল রিলেটেড প্রশ্ন আসবে। তার যে জন্ম, তার যে মনে করো হচ্ছে তোমার এই যে তোমার কি বলে বোধি লাভ বা নির্বাণ লাভ, নির্বাণ ভালো করে শুনবে কিন্তু, নির্বাণ লাভ এবং হচ্ছে তার যে মৃত্যু মানে মহাপরিনির্বাণ মৃত্যু, এই তিনটে জিনিস আশ্চর্যজনক ভাবে, তিনখানা জিনিসই, সেকেন্ড ব্র্যাকেট দেখেছো আমার স্টাইলের, তো তিনখানা জিনিসই হচ্ছে তোমার, থার্ড ব্র্যাকেট দিয়ে সোজা, তিনটে জিনিসই হচ্ছে পূর্ণিমা তিথিতে হয়। পূর্ণিমা তিথিতে, আশ্চর্যজনক ভাবে এই তিনটেই হচ্ছে তোমার পূর্ণিমা তিথিতে হয়, ঠিক আছে। পূর্ণিমা তিথিতে হয় এবং বৈশাখী পূর্ণিমাতে, বৈশাখ মাসে, বৈশাখ মাসের বৈশাখী পূর্ণিমাতে তার জন্ম, তার হচ্ছে তোমার বোধিলাভ এবং হচ্ছে আরেকটা বৈশাখী পূর্ণিমা তার মৃত্যু। এই তিনটে ঘটনায় পূর্ণিমা তিথিতে বৈশাখ মাসে হয়। ওই জন্য বুদ্ধ পূর্ণিমা মানে বৈশাখ পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমা, বৈশাখ মাসের যে পূর্ণিমাটা সেটা বৌদ্ধ পূর্ণিমা হিসেবে পালন করে। তিনটেই, ঠিক আছে, মনে রাখবে এগুলো সব কটা গুরুত্বপূর্ণ। চলো পরবর্তী। বলছে নিচের কোনটি ভারতের পরিকল্পনা কমিশনে সঠিকভাবে বর্ণনা করে না? পরিকল্পনা কমিশন মানে হচ্ছে প্ল্যানিং কমিশন, যেটা স্থাপিত হয়েছিল তোমার 15 মার্চ মাসে। 15 মার্চ সালটা ছিল 1950। প্রাইম মিনিস্টার প্রথম কে ছিলেন সেই সময় 1950-এ? জওহরলাল নেহেরু। তিনি স্থাপন করেছিলেন পরিকল্পনা কমিশন। এইটার মূল যে আইডিয়াটা, ধারণাটা দিয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বোস দিয়েছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বোস ধারণাটা দিয়েছিলেন এবং 1938 সালে তিনি যে হচ্ছে প্রথম যে কংগ্রেসের অধিবেশনে তিনি হচ্ছেন প্রেসিডেন্ট হয়েছিলেন, সেই সময় তার ধারণাটা এসেছিল। তার নাম ছিল তখন পরিকল্পনা কমিটি। এই পরিকল্পনা কমিটির আইডিয়াটা বা স্থাপনাকারী ছিলেন হচ্ছে সুভাষচন্দ্র বোস, যার চেয়ারম্যান নিযুক্ত করেছিলেন 1938 সালে এই তোমার নেহেরুকে। নেহেরু ছিল এটার চেয়ারম্যান, আর স্থাপন করেছিলেন হচ্ছে সুভাষচন্দ্র বসু। এই সুভাষচন্দ্র বসুর এই আইডিয়াটাকেই পরবর্তীতে তোমার 1950 সালে যখন তিনি নেহেরু হচ্ছেন প্রাইম মিনিস্টার হন, তখন এটাকে পরিকল্পনা কমিটিকে পরিকল্পনা কমিশন হিসেবে চালিয়ে দেন 1950 সালের 15 মার্চ। আর এই পরিকল্পনা কমিশনই কোনো কনস্টিটিউশনের মধ্যে নেই, কিন্তু যেহেতু কনস্টিটিউশনের মধ্যে নেই তাহলে হচ্ছে কোনো সংবিধানের মধ্যে নেই, সুতরাং অপশন নাম্বার এ হবে না। ভারতের প্রধান বিচারপতি তো কোনো কনসেপ্টই আসবে না। 1950 সালে সরকারের একটি প্রস্তাবের মাধ্যমে গঠিত
হয় এটি একটি সংবিধান বহির্ভূত একটা উপদেষ্টা সংস্থা। মনে রাখবে উপদেষ্টা সংস্থা একটা হচ্ছে তোমার উপদেষ্টা সংস্থা এবং সংবিধান বহির্ভূত নন স্ট্যাচুটরি বডি। ঠিক আছে, চলো এটাকেই বর্তমান নামে কি বলবো বলো তো? নীতি আয়োগ। তোমার এখন কিন্তু পরিকল্পনা কমিশন নেই, এখন হচ্ছে এটাকে বলা হয় নীতি আয়োগ বলা হয়, নীতি আয়োগ বলা হয়। কত সালে স্থাপিত হয় নীতি আয়োগ? নীতি আয়োগ স্থাপিত হয়েছিল 1 জানুয়ারিতে, 1 জানুয়ারি 2015 সালে। বর্তমান এর যে হচ্ছে তোমার কি বলে চেয়ারম্যান, তার নাম হচ্ছে প্রাইম মিনিস্টার মোদি। সব সময় এই হয়, প্রাইম মিনিস্টারই হবে চেয়ারম্যান। এখন হচ্ছে তোমার প্রাইম মিনিস্টার মোদি হচ্ছে নীতি আয়োগের চেয়ারম্যান। চলো তারপরে পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, লোক আদালত। কি বলছে এটা? লোক আদালত। খুব ভালো করে মনোযোগ দিয়ে বুঝবে আমি কি কি বলছি, ভীষণ ইম্পর্টেন্ট এটা। লোক আদালতটা খুব গুরুত্বপূর্ণ, এটা শুধু পরীক্ষার জন্য নয়, আমাদের জানতেও হবে ভারতবর্ষের সরকার আমাদের কি কি সুবিধা দিচ্ছে। চলো দেখি ভালো করে। 1987 সালে একটা আইন পাশ হয়, এই আইনের মাধ্যমে লোক আদালত তৈরি হয়েছে। তার কারণ ডিপিএসপি, ডিপিএসপি মানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটাকে রাষ্ট্রের নির্দেশমূলক নীতি বলা হয়। তার মধ্যে একটা আর্টিকেল রয়েছে, আর্টিকেল নাম্বার 39-এর এ, আর্টিকেল নাম্বার 39-এর এ। এই আর্টিকেলের মধ্যে তোমার হচ্ছে বলা রয়েছে দুটো কথা, যে সাধারণ মানুষকে ন্যায় বিচার দিতে হবে, ন্যায় বিচার দিতে হবে, এবং এই বিচার বিনামূল্যে দিতে হবে। এই বিচার কিসে দিতে হবে? বিনামূল্যে, বিনামূল্যে দরিদ্র মানুষের জন্য। তাহলে যারা সাধারণ মানুষ তাদের জন্য বিচার তাড়াতাড়ি দিতে হবে এবং বিনামূল্যে, তারা যাতে 1 পয়সা না খরচা করতে লাগে তাদের জন্য আইন। তো কনস্টিটিউশন সবাইকে সমান অধিকার দিচ্ছে, তো এটাই বলা হচ্ছে। আর এটাকেই বলা হচ্ছে তোমার লোক আদালত। দেখো লোক, লোক মানে কি? জনগণ, জনগণের জন্য আদালত। ঠিক আছে, আর এর উদ্দেশ্য কি বলতো? এর উদ্দেশ্য হচ্ছে তোমার, এর উদ্দেশ্য হচ্ছে তোমার যেই সমস্ত তোমার কি বলবো সিভিল ম্যাটারস গুলো রয়েছে, যেমন মনে করে বিবাহ বিচ্ছেদ, সম্পত্তি নিয়ে বিবাদ, জমি নিয়ে বিবাদ, তারপরে তোমার হচ্ছে মনে করো কারো চেক বাউন্স হয়ে গেছে, কোথাও মনে করে যে হয়েছে, এবার হচ্ছে পেমেন্ট করার জন্য চেক দিয়েছিল, চেকের মধ্যে অ্যাকাউন্টে টাকাই ছিল না, চেক বাউন্স হয়ে গেছে, তো যার চেক বাউন্স হয়েছে সেই ব্যক্তিকে কেস করে দিয়েছে ওর নামে। তো এই ধরনের কেস যেগুলো হচ্ছে হালকা সিভিল কেস, ক্রিমিনাল কেস বহির্ভূত, সেই কেসগুলো হচ্ছে তোমার লোক আদালতে নিষ্পত্তি হয়। বুঝতে পেরেছো? যেমন হচ্ছে ডিভোর্স রিলেটেড, বিবাহ সম্পন্ন, তারপরে হচ্ছে তোমার এখানে হচ্ছে তোমার বললাম যে জলের বিল, আইন, জল, ইলেকট্রিসিটির বিল, এগুলো সম্পর্কিত যেই তোমার কেসগুলো হবে সেগুলোকে বলা হয় সিভিল ম্যাটার। তো সিভিল কোর্টের মতনই অনেকটা। তো এইখানে হবে কি সুবিধা বলছে? দ্রুত নিষ্পত্তি হবে, এখানে দ্রুত নিষ্পত্তি হবে। ঠিক আছে, তারপরে কি হবে? বিনা পয়সায় গরিব মানুষরা বিনে পয়সায়, বিনে টাকায় তোমার হচ্ছে বিচার পাবে, বিনে টাকায় বিচার পাবে। তারপরে এখানে যে রায়টা আসবে সেটাই সর্বোচ্চ রায়, রায় হচ্ছে সর্বোচ্চ রায় হবে। এই রায় নিয়ে সর্বোচ্চ রায়, এই রায় তুমি উচ্চ আদালতে যাওয়া যাবেই না, যেই রায় এখানে আসবে সেটাই এখানে মানতে হবে, উচ্চ আদালতে যেতে পারবে না। উচ্চ আদালতে এই নিয়ে মামলা ডবল করে তুমি করতে পারবে না। এগুলো সমস্ত কিছু হয়, কিন্তু এর মধ্যে ক্রিমিনাল ম্যাটার এখানে আসে না। ঠিক আছে, সুতরাং ক্রিমিনাল ম্যাটারের মধ্যে খুন টুন পড়ে যাচ্ছে, তো খুন পুন করলে এখানে আসবে না। এগুলো হচ্ছে তোমার এই সমস্ত হালকা চালের যে সমস্ত ব্যাপারগুলো রয়েছে সেগুলো নিয়ে তোমার বিচার করে। আর এখান থেকে যে রায়টা আসে সেকে বলা হয় ডিক্রি। তাকে কি বলা হয়? ডিক্রি বলা হয়। এই তোমার লোক আদালত থেকে যে রায় আসবে সেই রায়টাকে বলা হয় ডিক্রি বলা হয়, ডিক্রি। ঠিক আছে, সম্পত্তি নিয়ে যদি বিবাদ হয়, মনে করো 2 ভাইয়ের মধ্যে বা প্রতিবেশীর মধ্যে জমি নিয়ে বিবাদ হয়, তাহলে যেই ইয়েগুলো হবে, কেসগুলো হবে, সেখান থেকে যে রায়টা আসবে সেটা লোক আদালত থেকে আসবে, দ্রুত হবে, বিনা পয়সা হবে, এবং হচ্ছে এটা আমাদের ডিপিএসপির মধ্যে বলা আছে, এবং এখান থেকে যে রায়টা আসবে সেটাকে ডিক্রি বলা হয়। এটা নিয়ে উচ্চ আদালতে যাওয়া যাবে না। ঠিক আছে, কিছু বাদ গেল এটার মধ্যে, যেমন দেখো বিবাহ বিচ্ছেদ পড়বে, মোটর দুর্ঘটনা জনিত যে সমস্ত ক্ষতিপূরণ সেগুলো, ইউটিলিটি মানে হচ্ছে তোমার জলের বিল, তারপরে ইলেকট্রিসিটির বিল, এগুলো নিয়ে যদি কোনো বিবাদ হয়, এগুলো আর কি। ঠিক আছে, চলো তারপরে 12 নম্বর কোয়েশ্চেন দেখবো। কোয়েশ্চেন নাম্বার 12 বলছে, খনন কার্যের ফলে ভূমি অবতরণের ফলে যে ভূমি ধস নামে
মানে এত পরিমাণে মাইনিং করেছে, ভূমি নিচ থেকে ইয়ে হয়ে গেছে, ফাঁপা হয়ে গেছে, ভেঙে পড়ে গেছে, ধস নেমে গেছে। এই ঘটনা, এই দুর্ঘটনা কোথায় দেখা যায়? দেখো এগুলো আমার প্রশ্ন নয়, কিন্তু এনটিপিসি জিজ্ঞাসা করেছে, তো তোমাকে জেনে যেতে হবে। দেখো হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে ধস হয়, কিন্তু খনন কার্যের ফলে তো হয় না, সুতরাং এটা বাদ। ঝাড়খণ্ড ছত্তিশগড়, হ্যাঁ খনন কার্যের ফলে হয়, তার কারণ ঝাড়খণ্ড এবং ছত্তিশগড় দুটোই হচ্ছে কয়লার জন্য খুব বিখ্যাত, কয়লা, ঠিক আছে, কয়লার জন্য। পশ্চিমবঙ্গে একটা জায়গা রয়েছে কয়লার জন্য, সেটা হচ্ছে তোমার রানীগঞ্জ। রানীগঞ্জ, রানীগঞ্জে তোমার উচ্চমানের কয়লা পাওয়া যায়, আর এটাই হচ্ছে প্রাচীনতম ওল্ডেস্ট কয়লা খনি। ব্রিটিশরা প্রথম এখান থেকেই কয়লা বের করেছিল। ওল্ডেস্ট কয়লা খনি ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের রানীগঞ্জ, ঠিক আছে। চলো তারপরে নেক্সট 13, কোন মূল্যবান গাছটি পশ্চিম হিমালয়ে পাওয়া যায় এবং এখান থেকে নির্মাণ কাজ মানে আসবাবপত্র ইত্যাদি বা অন্যান্য যে সমস্ত তোমার তোমার দরজা টরজা ইত্যাদি তৈরি হয় এর মধ্যে থেকে, ঠিক আছে। এটা কোনটা? এটা হচ্ছে তোমার দেওদর গাছ, দেওদর বা দেবদারু। দেবদারু গাছ বা দেওদার গাছ, এটা হচ্ছে পশ্চিম হিমালয়ে পাওয়া যায়, পশ্চিম হিমালয়ে পাওয়া যায়। বাকি সবকটাই হচ্ছে তোমার হিমালয়ান গাছ, কিন্তু দেবদারটা পশ্চিম হিমালয়ে পাওয়া যাচ্ছে। সিংকোনা থেকে একটা জিনিস মনে রাখবে, এখান থেকে তোমার সিংকোনাটা চাষ হয় পশ্চিমবঙ্গের দার্জিলিং এর মংপু বলে একটা জায়গা রয়েছে। মংপু পরীক্ষায় আসবে। মংপু কোথায় বিখ্যাত? মংপু দার্জিলিং এর বিখ্যাত, যেটা হচ্ছে তোমার কি বলে সিংকোনা চাষের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং সিংকোনা চাষের জন্য বিখ্যাত। আর কি, আর এটাই, আর কিছুই নয়, মংপু সিংকোনা চাষের জন্য বিখ্যাত, ঠিক আছে। চলো তারপরে নেক্সট যাব 14 নম্বর। বলছে যে খুব ভালো প্রশ্ন, স্টার মার্ক করবে, এতটা ইম্পর্টেন্ট প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলছে? বলছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাদের অবকাঠামো খাতে, অবকাঠামো মানে হচ্ছে তোমার ইনফ্রাস্ট্রাকচারের জন্য, ইনফ্রাস্ট্রাকচারের জন্য মূল 8খানা শিল্পকে মার্ক করে রেখেছে, যে এই 8টা শিল্প, 1 2 3 4 করে টোটাল কটা রয়েছে? 8টা শিল্প রয়েছে। এই 8টা শিল্প হচ্ছে কোর শিল্প, মানে মূল ভিত্তি, এগুলো হচ্ছে সবার প্রথমে রাখতে হবে। তো এই 8টার মধ্যে নিম্নলিখিত কোনটা আসে না? অন্তর্ভুক্ত 9 জিজ্ঞাসা করেছে, তো 8টার মধ্যে 9 কোনটা? কোনটা 9 জানো? কোনটা 9? এইটা 9। বিদ্যুৎ অবশ্যই প্রয়োজন, বিদ্যুৎ ছাড়া হবেই না, ঠিক আছে। ইস্পাত ছাড়া চলবে? চলবেই না। সিমেন্ট ছাড়া চলবে? তুমি তো বিল্ডিং এ বানাতে পারবে না। সুতরাং এই তিনটেই হচ্ছে এই 8টার মধ্যে পড়ে যায়। ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট 9 হচ্ছে টেলি যোগাযোগ। আগে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হবে, তবে তো গিয়ে টেলির যোগাযোগ হবে। 9 বলেছে, তো অপশন নাম্বার এটা। এবার তোমাদের মাথায় জানতে ইচ্ছা করছে, স্যার 8টা একটু বলে দিন না, 3টে তো জানলাম, বাকি 5টা কি কি? চলো স্ক্রিনশট নিয়ে নাও। এই এটা হচ্ছে তোমার 8খানা খুব গুরুত্বপূর্ণ কোর এরিয়া। দেখো কি বলেছে, ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রক মানে ইন্ডাস্ট্রি এবং ট্রেড মিনিস্ট্রি, তারা 8টা শিল্পকে মার্কিং করে রেখেছে, যেগুলো হচ্ছে 8 কোর ইন্ডাস্ট্রি। এই কোর ইন্ডাস্ট্রির মধ্যে 1 নম্বরে রেখেছে কোল বা কয়লাকে, অশোধিত তেল বা ক্রুড অয়েলকে, যেটা বাইরে থেকে আমরা কিনে আনি, প্রাকৃতিক গ্যাস বা ন্যাচারাল গ্যাস, এগুলো হচ্ছে পড়ে যাচ্ছে। 3টে হয়ে গেল, 5টা এই পাশে রয়েছে। রিফাইনারি, ভাই তুমি ক্রুড অয়েল কিনেছো, রিফাইন করবে না, নালে তো ব্যবহার করবো কি করে? কালো একেবারে যে কাঁচা তেল বলে, ব্যারেলে ব্যারেলে আসে কালো তেল, সেই কালো কাঁচা তেলটাকে রিফাইন করা হয় রিফাইনারিতে, শোধনাগারে, এবং সেখান থেকে পেট্রোল, ডিজেল, কেরোসিন এগুলো বের করা হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার কি, এখানেই বলতে ওয়েটেজ সব থেকে বেশি হচ্ছে রিফাইনারিটাই। তারপরে সার, ইস্পাত, দেন স্টিল, দেন সিমেন্ট, তারপর হচ্ছে বিদ্যুৎ। এই 8টা হচ্ছে তোমার এসেনশিয়াল বা কোর ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে যায়। চলো তারপরে নেক্সট কোয়েশ্চেন, 15 নম্বর বলছে সবুজ বিপ্লব হয়েছিল, মূল চাবিকাঠি ছিল প্রযুক্তিগত উদ্ভাবন, ভারতের HYV মানে হাই ইয়েল্ড ভ্যারাইটি প্রোগ্রাম। হাই ইয়েল্ড ভ্যারাইটি প্রোগ্রামে নিম্নলিখিত কোনটার উপরে নির্ভরশীল ছিলাম আমরা? এক কথায় বলতে চাইছে সবুজ বিপ্লবে নিম্নলিখিত 4টের মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট ছিল, কোনটার উপরে? জৈব কম্পোস্ট তো নয়, তারপরে হাতে চালিত যন্ত্রপাতির মাধ্যমে কোনোদিনও সবুজ বিপ্লব হবে? হবে না। বনাচ্ছাদন নয়, অপশন নাম্বার এ হবে রাসায়নিক সার। প্রথমত 3টে জিনিস ব্যবহার করা হয়েছিল সবুজ বিপ্লবে। 3টে জিনিস কি কি? এক, এইটা কেমিক্যাল সার মানে রাসায়নিক, রাসায়নিক সার ব্যবহার হয়েছিল প্রচুর পরিমাণে। তারপরে ব্যবহার হয়েছিল তোমার উচ্চ ফলনশীল বীজ, যেটাকে হাই ইয়েল্ড ভ্যারাইটি বীজ বা সিড বা প্রোগ্রাম বলা হচ্ছে, হাই ইয়েল্ড এটা। আর একটা হচ্ছে তোমার জলসেচ, প্রচুর পরিমাণে হচ্ছে ইরিগেশন ব্যবহার করা হচ্ছে, জলসেচ, সেচ কার্য, ঠিক আছে। এই 3টের মাধ্যমে কম্বিনেশনে সবুজ বিপ্লব হয়েছিল। গমে হয়েছিল প্রথমে, তারপরে হয়েছিল ধানে।
প্রথমে হয়েছিল গমে, তারপরে হয়েছিল ধানে। প্রথমে যখন গমে হয়েছিল সেই সময়টা কত, পরীক্ষায় খুব পরিমাণে জিজ্ঞাসা করে, সেই সময়টা হচ্ছে 1966 সাল থেকে 1969 পর্যন্ত, ঠিক আছে, 1969 পর্যন্ত। এটা হচ্ছে থার্ড 5 ইয়ার প্ল্যানে, 5 ইয়ার প্ল্যানে, 5 ইয়ার প্ল্যানে FYV লিখলাম, 5 ইয়ার প্ল্যানে শুরু হয় এবং চলতে চলতে এটা তোমার হচ্ছে ওই প্ল্যান হলিডে চলে আসে না, যে 3 বছরের একটা গ্যাপ ছিল মাঝখানে, 3 বছরে 1 বছর 1 বছর করে প্ল্যান হলিডেজ ছিল, আমি তোমাদের পরিচয় কোর্সে, সেই সময় চলে আসে, প্ল্যান হলিডের মধ্যে হয়, হলিডে। এবার জিজ্ঞাসা করবে যে প্রাইম মিনিস্টার কে ছিলেন, দুজন প্রাইম মিনিস্টার, দুইজন প্রাইম মিনিস্টারের কথা মনে রাখবে। প্রথমত স্টার্ট হয়েছিল যখন 1966-তে, সেই সময় ছিল হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী, লাল বাহাদুর বাহাদুর শাস্ত্রী ছিল প্রথমে, ঠিক আছে, লাল বাহাদুর শাস্ত্রী ছিল। তারপরে ইন্দিরা গান্ধী আসে, তারপরে কে আসে, ইন্দিরা গান্ধী, শেষ হয়েছিল ইন্দিরা গান্ধীর সময়, ইন্দিরা গান্ধীর সময় হয়েছিল, ঠিক আছে। আর এটা তো তোমরা খুব ভালো মতনই জানো ভাই, এই যে এটা কে করেছিলেন, ফাদার অফ হচ্ছে ইন্ডিয়ান গ্রিন রেভলিউশন, কে, MS স্বামীনাথন। ভারতরত্ন দেওয়া হচ্ছে 2025 সালে MS স্বামীনাথনকে, ঠিক আছে। তো MS স্বামীনাথন। আর বিশ্বের মধ্যে নরম্যান বোরলং, এগুলো সব জানো। আর বিশ্বের মধ্যে সবার প্রথম হয়েছিল মেক্সিকোতে, মেক্সিকো, হ্যাঁ। আর কি, আর তো কিছুই না এখান থেকে। চলো তারপরে পরের প্রশ্ন যাব। 16 নম্বর বলছে ভারতের নিচের কোন শহরে 1994 সালে ইনফোসিস প্রতিষ্ঠা হয়েছে। দেখো, ইনফোসিস সবার প্রথমে প্রতিষ্ঠা হয়েছে 1981 সালে, সেটা পুনা শহরে হয়েছিল, পুনা শহরে হয়েছিল ইনফোসিসটা। তারপর এটাকে শিফট করানো হয় 1992 সালে, কোথায় না, বেঙ্গালুরে, বেঙ্গালোর হয়ে শিফট করানো হয়। তাহলে অপশন নাম্বার এ হবে অপশন অনুযায়ী সঠিক উত্তর। বেঙ্গালুরুই এখন তার হেডকোয়ার্টার। হেডকোয়ার্টার কোথায়, হেডকোয়ার্টার রয়েছে তোমার বেঙ্গালুরু শহরে রয়েছে, ঠিক আছে। ইনফোসিস যে প্রতিষ্ঠা করেছে তোমার হচ্ছে 7 জন, টোটাল 7 জন ছিল, তার মধ্যে প্রধান যে ব্যক্তি ছিলেন তার নাম হচ্ছে নারায়ণ মূর্তি, নারায়ণ, নারায়ণ মূর্তি। এই নারায়ণ মূর্তি হচ্ছেন প্রধান ব্যক্তি যিনি ইনফোসিস স্থাপন করেছিলেন। কে বলতো, সুধা মূর্তির ওয়াইফ, সুধা মূর্তি, মনে রাখবে, সুধা মূর্তি, সুধা মূর্তি তার ওয়াইফ, ঠিক আছে। সুধা মূর্তির হাজবেন্ড হচ্ছে নারায়ণ মূর্তি, ওকে। আর এরা দুজনেই হচ্ছে ব্রিটেনের মানে ইংল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী ঋষি সুনাকের ফাদার ইন ল, মাদার ইন ল, মানে শ্বশুর মশাই এবং হচ্ছে শাশুড়ি মশাই। তো ঋষি সুনাকের ফ্যামিলির মধ্যে আসে হচ্ছে এরা, ওকে। চলো তারপরে পরবর্তী প্রশ্ন যাব। বলছে নিম্নলিখিত শর্ট ফর্ম দেয়া রয়েছে এবং এই শর্ট ফর্মগুলোর পুরো নাম দেয়া রয়েছে এবং তার কাজ দেয়া রয়েছে, এগুলো কম্বিনেশন করে কোন জোটটা সঠিকভাবে রয়েছে সেটা বলো। এই কোয়েশ্চেনটা যথেষ্ট টাফ কোয়েশ্চেন ছিল সেই বছর 2025 সালের ওই শিফটটাতে, ঠিক আছে। দেখো, ASCII এটাই হচ্ছে সঠিকভাবে রয়েছে, বাকিগুলো ভুলভাল রয়েছে, কারণ হচ্ছে ল্যান্ড কোনো সময় তোমার মহাদেশ জুড়ে হয় না, ঠিক আছে, ল্যান্ড কোনো সময় মহাদেশ জুড়ে হয় না, এটা ভুল সম্পূর্ণটাকে। আর তোমার ASCII যেটা, এটা হচ্ছে অটোমেটেড নয়, এটা আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ইনফরমেশন ইন্টারচেঞ্জ, যেটা হচ্ছে তোমার কম্পিউটারের টেক্সট এবং পাঠ্যকে এনকোড করতে সাহায্য করে। অপশন নাম্বার এটাই সঠিক উত্তর, কারণ সিডি কোনো সময় তোমার ইন্টারনেটের সাথে কোনো দিনে কানেকশন না, সিডি হচ্ছে একটা স্টোরেজ ডিভাইস, ঠিক আছে। তো এমনি অটোমেটিক্যালি ইয়ে হয়ে যায়, বাদ হয়ে যায় এগুলো। চলো তারপরের প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন জিজ্ঞাসা করেছে। কি বলছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোয়েশ্চেনটা, বলছে AI ইম্প্যাক্ট সামিট 2026 কে হয়েছে, কতবার পড়েছি বলো তোমাকে, আর কতবার পড়াবো। এটা দিল্লিতে হয়েছে, ভারতবর্ষে হয়েছে AI ইম্প্যাক্ট সামিট, ঠিক আছে। সেই গালগোটিয়া ইউনিভার্সিটি যেটা কন্ট্রোভার্সি হয়েছিল না, এখানেই তো না। আচ্ছা, এর সাথে আরেকটা বলে রাখো যে ভাই 2027 সালে কোথায় হবে, এইটাই AI ইম্প্যাক্ট সামিট 2027 সালে সুইজারল্যান্ডে হবে। কোথায় হবে, সুইজারল্যান্ড, সুইজারল্যান্ডে হবে 2027 সালে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন বলছে, নেক্সট কোশ্চেন, নিচের কোন যন্ত্রটি অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন, যেটাকে বলা হয় OCR, অনেক সময় তোমরা করেছো, ভালো করে বুঝবে যে বই থেকে ছবি তুলেছো, ছবি তুলে নিয়ে ওটাকে গুগল তোমার কি বলে লেন্স, গুগল লেন্সের মাধ্যমে ওটাকে টেক্সটে কনভার্ট করেছো, ওই যে প্রসেসটা ওটাকেই OCR বলা হচ্ছে, যার পুরো নাম অপটিক্যাল ক্যারেক্টার রিকগনাইজেশন, মানে রেকগনিশন, ঠিক আছে, OCR বলা হয়। এর ডিভাইসটাকে জিজ্ঞাসা করেছে, এবার তুমি সি আন্ডারলাইন করবে যে সি হবে কারেক্ট আনসার, স্ক্যানার। ভাই এরকম করে কোনো ডিভাইস নেই, OCR প্রসেসটাকে বলা হয়, কিন্তু OCR স্ক্যানার বলে কোনো ডিভাইস হয় না। ডিভাইসটার নাম হয় বারকোড রিডার, বারকোড রিডার হয়, ঠিক আছে, বারকোড রিডার ইজ আ কারেক্ট আনসার হয়ে যাবে, ওকে।
ওএমআর তো তোমরা খুব ভালো মতনই জানো, ওএমআর হচ্ছে যে তোমরা ওএমআর শিট ফিল করে থাকো, এটাই ঠিক আছে। পরবর্তী নেক্সট বলছে যে উইন্ডোজের মেনু বারে যে মেনুগুলো রয়েছে আপনি যদি অ্যাক্সেস করতে পারবেন কিভাবে, শর্টকাট কির মাধ্যমে বলতে হবে। বলছে অপশন নাম্বার এ হবে, কারণ কোনো মেনু অ্যাক্সেস করতে গেলে অল্ট প্রেস করবে, তারপর হচ্ছে মেনুর শিরোনামের যে দাগগুলো আন্ডারলাইন চলে, যেই অল্ট প্রেস করবে তোমার প্রত্যেকটা মেনু নিচে আন্ডারলাইন 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 চলে আসবে। যখন আন্ডারলাইন আসবে লেটার প্রেস করবে তখন চলে আসবে। যেমন মনে করো তুমি ফাইল ওপেন করতে চাইছো, অল্ট প্রেস করবে, ফাইলের নিচে দাগ চলে আসবে, তাহলে অল্ট প্লাস এফ টিপবে, ফাইল ওপেন হয়ে যাবে। তো এটাই বলছে যে শর্টকাট কি বলো। পরবর্তী প্রশ্ন যাই, বলছে 2026 সালের জানুয়ারি মাসে রাজস্থানের কোন শহরে রিজিওনাল এআই ইম্প্যাক্ট কনফারেন্স হয়েছিল। চলো এটা ভালো করে বুঝি, এটাকে হচ্ছে তোমার এই দেখো এই জায়গাটাতে যে কোয়েশ্চেনটা পড়ালাম একটুখানি আগে, এআই ইম্প্যাক্ট সামিট 2026, এটা সুইজারল্যান্ডে মানে তোমার ভারতবর্ষে হচ্ছে। তো এই ইন্টারন্যাশনালি হোস্ট করেছিল ভারতবর্ষ। তার আগে ভারত রিজিওনাল লেভেলে একটা প্রস্তুতি নিতে চাইছিল যে আমরা কিভাবে এটাকে হোস্ট করব। তো রিজিওনাল লেভেলের যে এআই সামিটটা হয়েছিল সেটা হয়েছিল রাজস্থানের জয়পুরে হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভালো প্রশ্ন আর বেশ ভালো প্রশ্ন। বলছে ঝাড়খণ্ডের বারওয়াডি নামক একটা জায়গা রয়েছে পশ্চিম বন পরিসীমায়, তার প্রথম বাঘ সাফারি শুরু করেছে। এরা প্রথম বাঘ সাফারি শুরু করেছে, এটি কোন বাঘ সংরক্ষণাগারে অবস্থিত। বাঘ সাফারি মানে বাঘ দেখবার জন্য যে গাড়িগুলো হয় না, খাঁচা গাড়িগুলো, ওগুলোকে বলা হয় সাফারি গাড়ি। তো বাঘ সাফারি গাড়ি চালু করেছে প্রথমবার, সাফারি বাঘ দেখবার জন্য, সেটা চালু করেছে ঝাড়খণ্ডে। কোথায়? ঝাড়খণ্ডে। এবার ঝাড়খণ্ডের পালামৌ নামক একটা জায়গা রয়েছে, পালামৌ টাইগার রিজার্ভে। সেখানে কি করে বললাম বলো তো? তুমি যদি এইটুকুনি জানো না, স্যার এখানে তো ঝাড়খণ্ড উল্লেখ করেই দিয়েছে, আমি তো পড়েছি সঞ্জয় গান্ধী বাঘ প্রকল্প টাইগার রিজার্ভ, এটা মহারাষ্ট্রে অবস্থান করে, পেঞ্চ যেটা এটা তো মধ্যপ্রদেশে অবস্থান করে, তো সুতরাং ঝাড়খণ্ডে তো নেই। বন্দিপুরটা কর্ণাটকে রয়েছে, বন্দিপুরটা কোথায় রয়েছে? কর্ণাটকে রয়েছে। ঠিক আছে, এগুলো বুঝবে না, ডাক্তারি হাতে লেখা, খালি চোখে দেখা যায় না। তারপরে হচ্ছে তোমার পালামৌ বাঘ সংরক্ষণ, এটাই শুধুমাত্র একমাত্র কোথায় রয়েছে? ঝাড়খণ্ডে রয়েছে। এবার বাঘ সংরক্ষণের থেকে কয়েকটা ইনফরমেশন বলছি, যদি তোমাদের জানা থাকে ভালো কথা, না জানা থাকলে লিখে নেবে। দেখো কি কি বলবো। বাঘ সংরক্ষণ থেকে ভালো করে মনে রাখবে। বলছে প্রজেক্ট টাইগার এসেছিল 1973 সালে এসেছিল প্রজেক্ট টাইগার। এর আন্ডারে প্রথম যে টাইগার তোমার হচ্ছে সংরক্ষণ কেন্দ্র তৈরি হয়েছিল, সেটা উত্তরাখণ্ডের ন্যাশনাল পার্কটার নাম হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক। জিম করবেট ন্যাশনাল পার্ক মানে টাইগার রিজার্ভ, এটা ছিল ভারতের প্রথম টাইগার রিজার্ভ। সব থেকে বেশি টাইগার রয়েছে এই জায়গাটাতেই রয়েছে, সব থেকে বেশি টাইগার রিজার্ভ রয়েছে মধ্যপ্রদেশে রয়েছে। দেখো যদি বলে বাঘ কোথায় সব থেকে বেশি রয়েছে, বাঘ সব থেকে বেশি রয়েছে এই জঙ্গলটাতে রয়েছে, এই টাইগার রিজার্ভে রয়েছে। এবার যদি বলা হয় বাঘ সংরক্ষণ কেন্দ্র মানে টাইগার রিজার্ভ কোথায় রয়েছে, তাহলে বলবে মধ্যপ্রদেশে সব থেকে বেশি বাঘের জঙ্গল রয়েছে। এবার যদি বলা হয় কোন রাজ্যে সব থেকে বেশি বাঘ রয়েছে, তাহলে রাজ্যে বললে মধ্যপ্রদেশেই সব থেকে বেশি বাঘ রয়েছে। ঠিক আছে, যদি বলা হয় এরিয়া ওয়াইজ বৃহত্তম বড় টাইগার রিজার্ভটার নাম কি, বড় টাইগার রিজার্ভটার নাম হচ্ছে পরীক্ষায় এসেছিল, সেটা হচ্ছে লিখবে শ্রীশৈলাম নাগার্জুনা টাইগার রিজার্ভ। নাগার্জুনা টাইগার রিজার্ভ অবস্থান করছে, এটা অন্ধ্রপ্রদেশে শ্রীশৈলামের নাগার্জুনা টাইগার রিজার্ভ, এটা হচ্ছে বৃহত্তম এরিয়া ওয়াইজ, ঠিক আছে, বৃহত্তম এরিয়া ওয়াইজ। বুঝলে? পশ্চিমবঙ্গের দুটি টাইগার রিজার্ভ রয়েছে, এক তো হচ্ছে বক্সা, আলিপুরদুয়ারের বক্সা, এবং দক্ষিণ 24 পরগনার সুন্দরবন, এই দুটো হচ্ছে পশ্চিমবঙ্গের টাইগার রিজার্ভের নাম। ঠিক আছে, তোমাদের এইচডব্লিউ দিলাম, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভারতবর্ষে মোট টাইগার রিজার্ভের সংখ্যা কতগুলো। এইচডব্লিউ লিখবে, হেডকোয়ার্টার কেন, এইচডব্লিউ লিখবে, তারপরে উত্তরটা করবে। ঠিক আছে, মোট টাইগার রিজার্ভের সংখ্যা কত। পরবর্তী প্রশ্ন, ভারতের ভূপৃষ্ঠ পরিবহন পরিষেবায় বৃহত্তম প্রদানকারী কোন শহর? মানে এখানে যেটা বলতে চাইছে কোয়েশ্চেনটা আন্ডার গ্র্যাজুয়েটের কোয়েশ্চেন, বলছে যে ভারতে যে ইনল্যান্ড যে ওনার ট্রাভেল হয়, সেই ট্রাভেলে
সব থেকে বেশি কোন মাধ্যমে তোমার পরিষেবা দিয়ে থাকে পরিবহনের ক্ষেত্রে? পরিবহনের ক্ষেত্রে কোন ক্ষেত্রটা মানে কোন জায়গাটা সব থেকে বেশি? সেটা কি শিপিং কর্পোরেশনের মাধ্যমে বেশি হয় আদান প্রদান, নাকি ইন্ডিয়ান রেলওয়েজের মাধ্যমে হয়, নাকি স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের মাধ্যমে করে থাকে, নাকি ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া করে থাকে? তো উত্তর কি দেবে? তুমি বলবে স্যার রেলওয়ের মাধ্যমে হয়। ইন্ডিয়ান রেলওয়ে এরাই হচ্ছে সব থেকে বেশি পরিষেবা দিয়ে থাকে, ঠিক আছে, ইন্ডিয়ান রেলওয়ে। ওকে, আচ্ছা। ন্যাশনাল হাইওয়ে কর্পোরেশন যেটা রয়েছে মানে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, এটা তোমার 1988 আইনে স্থাপিত হয়েছিল, পরবর্তীকালে এটাকে আইন বা বিধিবদ্ধ বানানো হয় 1995 সালে, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, ঠিক আছে। আচ্ছা বেশ, পরবর্তী প্রশ্ন যাব। বলছে নিচের কোনটি মণিপুর রাজ্যের সরকারি ভাষা? মণিপুর রাজ্যের সরকারি ভাষা কি? মণিপুর রাজ্যের মিজো হবে কোনোদিন? এটা তো মিজোরামের ভাষা, ঠিক আছে, যেটা তোমার হচ্ছে তোমার মিজোরামের, ভালো করে বুঝবে, কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন বলছি, কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। মিজো ভাষাটা তাদের বিধানসভায় শিডিউল ল্যাঙ্গুয়েজ হওয়ার জন্য একটা প্রস্তাব পাশ করেছে। শিডিউল ল্যাঙ্গুয়েজ কটা রয়েছে ভারতবর্ষে এখন বর্তমানে? 22টা রয়েছে। 22খানা শিডিউল ল্যাঙ্গুয়েজ বা তপশিল ল্যাঙ্গুয়েজ রয়েছে। কোথায় রয়েছে শিডিউল ল্যাঙ্গুয়েজ? 8 শিডিউলে রয়েছে। কনস্টিটিউশনের 8 নম্বর তপশিলের যে 22খানা ভাষা রয়েছে সেগুলোকে বলা হয় শিডিউল ল্যাঙ্গুয়েজ। তার মধ্যে মিজো এখন বর্তমানে নেই, তো মিজোকেও চাইছে 22-এর জায়গায় 23তম ভাষা বানাতে, 23তম ভাষা বানাতে চাইছে। সেই জন্য হচ্ছে একটা আইন পাশ হয়েছে মিজোরামের বিধানসভাতে। যদি এটা পার্লামেন্টও পাশ করে দেয় তাহলে দেখবে 22-এর জায়গায় 23 হয়ে যাবে। এখন হয়নি, 23 হতে চলেছে মনে করো। এটা মিজোরামের ভাষা। খাসি ভাষা মেঘালয়, বোরো ভাষা আসামে, আসামে বোরো ভাষা, মৈতেই ভাষা অপশন নাম্বার এ। কিছুদিন আগে মৈতেই এবং হচ্ছে কুকিদের মধ্যে আন্দোলন হয়েছিল না, এই যে মৈতেই মণিপুরের ভাষা, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ভাষার নাম বলে রাখি, ডোগরি ভাষা। ডোগরি ভাষা, ডোগরি, এই ডোগরি ভাষা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরে, জম্মু অ্যান্ড কাশ্মীরে হচ্ছে তোমার ডোগরি ভাষা, ডোগরি ভাষা জম্মু অ্যান্ড কাশ্মীরে। পরবর্তী বলছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, এটা ওই পরীক্ষাতে আসেনি, আমি রেখেছি তোমাদের জন্য, এটা এই এতে আসেনি, ঠিক আছে। কারণ হচ্ছে ওই পরীক্ষাতে যে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ছিল সেগুলো তো এখন রিলেভেন্ট নয়, তোর কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে গেলে নতুন কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। তো এই সম্প্রতি হচ্ছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনাতে একটা সংশোধিত নিয়ম পাস হয়েছে। বলছে যে এই ফসল বীমা, তো এটা বীমা মানে ক্ষতিপূরণ দিতে হবে, কত দিনের মধ্যে ক্ষতিপূরণটা দিতে হবে, এটা বলছে কৃষককে 21 দিনের মাথায় মাথায় যাতে সে ক্ষতিপূরণ পেয়ে যায় সেই জন্য বলা হয়েছে, ঠিক আছে। তো অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর। ওকে, চলো, সো থ্যাংক ইউ ভেরি মাচ। পুরো কোশ্চেন আমি পুরো সিরিজটা তোমাদের জন্য নিয়ে আসলাম। এটা ছিল পার্ট নম্বর 1 বা হচ্ছে সেট নাম্বার 1ও তুমি বলতে পারো। প্রশ্নগুলো আমার একটাও ছিল না, প্রত্যেকটা রেলের প্রশ্ন ছিল। আর যারা রেলের জন্য প্রিপারেশন করছো তোমাদের জন্য আমি এটা এনেছি একমাত্র। আমি যথেষ্ট অ্যানালিসিস করেছি, আমি আরো পারলে আরো উত্তর পয়েন্ট তোমাদের সাথে ডিসকাশন করতে পারতাম, কিন্তু তোমরা দেখেছো, ভালো লেগেছে। যদি ভালো লাগে এর পরবর্তী পার্ট চাও অবশ্যই কিন্তু বলবে কমেন্ট বক্সে কমেন্ট করে যে স্যার চাই পার্ট নিয়ে আসুন এবং এটাকে কন্টিনিউ করুন। এবং ভালো লাগলে তোমরা শেয়ার করতে পারো এবং হচ্ছে লাইক করতে পারো এবং তোমাদের মতামত জানাতে পারো আমাকে, যাতে আমি কমেন্ট বক্সে কমেন্ট তোমাদের দেখে বুঝতে পারি হ্যাঁ ছেলেপেলেদের ভালো লাগছে, তার মানে সুতরাং এটাকে আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে, ঠিক আছে। সো প্রিপারেশন চালিয়ে যাও এবং যা হেল্প লাগলে বলবে। তো যাওয়ার আগে বলবো বেস্ট অফ লাক, প্রিপারেশন করো এবং হচ্ছে জয় হিন্দ। দেখা হচ্ছে পার্ট নাম্বার 2-তে খুব শিগগিরই।